জিওপলিটিক্সের দুনিয়ায় ভারতকে জাপানের লাস্ট সামুরাই বলা হচ্ছে, জাপানের লাস্ট ভরসা বলা হচ্ছে ভারতকে। এবং এই বছরে আমরা যেটা দেখতে পেয়েছি যে বিভিন্ন রকম মৌ এই জাপান আর ভারতের মধ্যে সাইন হচ্ছে, ডিফেন্স থেকে টেকনোলজি ট্রান্সফার থেকে অনেক রকম মৌ কিন্তু এবছরে ভারত আর জাপানের মধ্যে স্বাক্ষর হয়েছে। এবং এবছরের শুরুতেই জাপানিজ প্রধানমন্ত্রী সানায়ে তাকায়েচি তিনি কিন্তু মোদির সাথে দেখা করেন এবং সেই ভিজিটটাও খুবই ফ্রুটফুল ছিল, এতটাই যে মোদি তাকাইচিকে নিজের বোন বলে সম্বোধন করেন। কিন্তু জিওপলিটিক্সে কি এসব ভাই বোনের সম্পর্ক চলে? সব দেশ নিজের ইন্টারেস্টে কাজ করে, আর জাপান আর ইন্ডিয়ার মধ্যে এই ক্লোজনেসটাও এইরকমই কিছু ইন্টারেস্টের উপর বেসড, যেটাই ভিডিওতে ব্রেকডাউন করব। কেন জাপান আর ইন্ডিয়া এখন এত কাছাকাছি আসছে? জাপান আর ইন্ডিয়া কিন্তু সবসময় একটা ট্র্যাডিশনাল পার্টনার ছিল, সেটা আমরা কোয়াডে দেখেছি। কিন্তু জাপান আর ইন্ডিয়ার মধ্যে এখন যে বোঝাপড়াটা চলছে সেটা কিন্তু আগের অঙ্ক বা আগের হিসেবগুলোর থেকে অনেকটাই আলাদা, এবং এর অনেকগুলো ফ্যাক্টর আছে, একটা একটা করে ব্রেকডাউন করি। প্রথমত, যেটা সব থেকে বড় ফ্যাক্টর, সেটা অবভিয়াসলি চায়না। এখন জাপান আর চায়না নিজেদের একটা শেয়ার্ড হিস্ট্রি আছে যেটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল, এবং জাপান যখন চায়নাকে একসময় ইনভেট করে এবং তারপর ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে যখন জাপান আবার ফিরে যায়, এর মধ্যে কিন্তু কিছু ডিসপিউটেড টেরিটরি আছে যেটা চায়না আর তাইওয়ান দুজনেই জাপানের থেকে ক্লেম করে। এইরকম একটা হিস্টোরিক্যাল প্রেক্ষাপট এবং এইসব হিস্টোরিক্যাল আনফিনিশ বিজনেস কিন্তু চায়না জাপানের মধ্যে ঐতিহাসিকভাবেই ছিল। কিন্তু ঐতিহাসিকভাবে আর্থিক দিক দিয়ে জাপান চায়নার থেকে সবসময় এগিয়ে ছিল, তার জন্য এইটা খুব একটা বড় প্রবলেম তৈরি হয়নি। কিন্তু গত 30-40 বছরে চায়নার যেরকম আর্থিক উত্থান হয়েছে এবং চায়না সেই আর্থিক উত্থানের পর যেরমভাবে নিজের ডিফেন্স ক্যাপাবিলিটি এবং যেরমভাবে নিজের ফরেন পলিসি সাজিয়েছে, তাতে কিন্তু জাপান অনেকটা বাধ্য হয়েছে এই ইন্ডিয়ার দিকে পিভটটা করার জন্য। তার আরও একটা কারণ অবশ্যই আমেরিকা। আমেরিকান সিকিউরিটির ছাতার তলায় কিন্তু জাপান ছিল, এবং জাপান ইউএসের একটা হার্ডকোর অ্যালাই। কিন্তু আমেরিকার এখন যে ভূমিকা ডোনাল্ড ট্রাম্প আসার পরে এশিয়াতে এবং মিডল ইস্টে, সেটা দেখে জাপান নিশ্চয়ই ভয় পাচ্ছে। যেমন ধরুন ইউএই একজন ট্র্যাডিশনাল আমেরিকান অ্যালাই, কিন্তু আজ ইউএই জুড়ে বম্বার্ডমেন্ট হচ্ছে যেটা ইরান করছে, আর আমেরিকা ইউএইকে বাঁচানোর জন্য বিশেষ কিছু করতে পারছে না। সিমিলার গল্প সৌদি আরবিয়ারও। তাই এই রকম একটা জিওগ্রাফিক পরিস্থিতিতে সিকিউরিটির জন্য কিন্তু জাপান আমেরিকার ওপর ভরসা হারাচ্ছে, এবং তার সাথে সাথে চায়না থ্রেটটা দিনে দিনে আরও বড় হচ্ছে, কারণ চায়না এই বিভিন্ন জায়গায় বিভিন্ন পোর্টে স্ট্র্যাটেজিক লোকেশনেও নিজেদের মিলিটারি প্রেজেন্স বাড়াচ্ছে এবং একরকমভাবে জাপানকে ঘিরে ফেলছে, এবং সেটা নিয়েও জাপান চিন্তিত। এবং চাইনিজ যেটা পলিসি, যে চায়না কিন্তু জমি টেক ওভার করার ইতিহাস চায়নার আছে। চায়না তাইওয়ানের ওপর ক্লেম করে, চায়না ভারতের অরুণাচল প্রদেশের ওপর ক্লেম করে, চায়না অলরেডি টিবেট নিয়ে নিয়েছে। তো এইরকম ফরেন পলিসি যেহেতু চায়না অ্যাডপ্ট করেছে, তার জন্যই কিন্তু জাপানের সব থেকে বড় ভয় যে চায়না তাদের সিকিউরিটির জন্য একটা বিশাল বড় থ্রেট। আচ্ছা, জাপান দেশের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে যে জাপান কিন্তু প্রচুর জিনিস ইম্পোর্ট করে। জাপান কিন্তু একটা ইম্পোর্ট ড্রিভেন কান্ট্রি, মানে বাইরে থেকে সামগ্রী জাপানে আসে, এবং চায়না এই পৃথিবীর সব থেকে লার্জেস্ট প্রডিউসার, এবং জাপানের যে মেরিটাইম সি রুটগুলো সেগুলো কিন্তু চায়নাও কন্ট্রোল করতে পারে। তাই জাপানের এই সাপ্লাই চেইনকে ডিসরাপ্ট করার ক্ষমতাও কিন্তু চায়না রাখে, যেটার জাপানের ফুড সিকিউরিটি বা মানুষের সিকিউরিটির জন্য কিন্তু একটা অন্যরকম থ্রেট, এটা মিলিটারি থ্রেট না হলেও। এবং তাই জন্যই কিন্তু জাপান সহ বিভিন্ন এশিয়ান দেশ এই চায়না প্লাস ওয়ান মডেল যেটাকে আমরা বলি সেইটা খুঁজছে। এবং চায়না প্লাস ওয়ানের যখন আমরা কথা বলি, তখন ইন্ডিয়ার থেকে বেটার অল্টারনেটিভ এই রিজিয়ানে পাওয়া যায় না, কারণ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ডেমোক্রেসি। আমাদের আশেপাশে রিজিয়ানে ডেমোক্রেসি কিন্তু নেই। চায়না ডেমোক্রেসি না, পাকিস্তান ডেমোক্রেসি না, বাংলাদেশ ডেমোক্রেসি না, নেপাল না, ভুটান না, মিডল ইস্টে অর্ধেক দেশ ডেমোক্রেসি না। মানে সেই ইসরায়েল অব্দি যেতে হবে, তার আগে একটা ডেমোক্রেসি পাওয়া যাবে না। ইসরায়েলের ডেমোক্রেসিও খুব একটা যে ভারতের স্ট্যান্ডার্ডের তা না। অতএব এইরকম একটা রিলায়েবল পার্টনার কিন্তু এই রিজিয়ানে ইন্ডিয়াই, যারও কিন্তু চায়নার থেকে একটা থ্রেট আছে। অতএব এই ফ্যাক্টরটা কিন্তু জাপানকে ইন্ডিয়ার কাছাকাছি আসতে বাধ্য করছে, এবং ইন্ডিয়া জাপানের ঐতিহাসিক যেসব সম্পর্ক, মানে ধরা যাক মারুতি সুজুকির আমাদের দেশে যে সাকসেস,
মারুতির সাথে সুজুকির যে কোঅপারেশন, একটা ভারতীয় কোম্পানি একটা জাপানিজ কোম্পানি, সেটা কিন্তু ইন্ডিয়ান অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে একটা ঐতিহাসিক অধ্যায়। সিমিলারলি আমরা কিন্তু দেখছি যে জাপান বুলেট ট্রেন বানাচ্ছে ইন্ডিয়াতে এবং খুব কম ইন্টারেস্ট রেটে। এই ইন্টারেস্ট রেট জাপানের ইন্টারনাল ইকোনমিও কিন্তু একটা ফ্যাক্টর। তার কারণ জাপানিজরা কিন্তু এই যে ইন্টারেস্ট রেট সেটা নিজেদের দেশে অনেক বছর ধরে জিরো করে রেখেছিল, এবং যার ফলে জাপান কিন্তু হেভিলি ইনভেস্ট করেছিল ইউএস ট্রেজারি বন্ডে। এইটা আমি অন্য কোনো একটা ভিডিওতে বুঝিয়ে বলবো, কিন্তু এই যে পুরো মুভটা এটা কিন্তু জাপানের অর্থনীতিকেও খুব হিট করছে। তাই জন্য পরবর্তীকালে জাপান বুঝতে পারছে যে জাপানের কিন্তু নিজের ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন ইত্যাদি ইত্যাদি বাড়ানো দরকার। এবং যে সাকসেস তারা মারুতি সুজুকি বা বুলেট ট্রেন প্রজেক্টে ইন্ডিয়ায় পেয়েছে, তারা ইন্ডিয়াকে একটা ভায়াবল পার্টনার মনে করছে। বিকজ একটা কথা মাথায় রাখতে হবে যে জাপানের যে পপুলেশন সেটা কিন্তু এজিং। অ্যাভারেজ এজ জাপানে কিন্তু 55 থেকে 60। সেখানে ইন্ডিয়া পৃথিবীর সব থেকে ইয়াংগেস্ট পপুলেশন। আমাদের দেশের অ্যাভারেজ এজ 28, 29, 30, এবং এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কিন্তু এখনো অনেকদিন ভারতবর্ষের কাছে থাকবে। তাই জাপানের কাছে ক্যাপিটাল আছে, জাপানের কাছে সফিস্টিকেটেড টেকনোলজি আছে, আর ভারতের কাছে আছে মার্কেট, বড় মার্কেট এবং ম্যান পাওয়ার, স্কিল্ড ম্যান পাওয়ার, যাদের কিন্তু এই টেকনোলজিতে ট্রেন করা যায়। এবং পরবর্তীকালে যদি এই পার্টনারশিপ ঠিকঠাকভাবে এগোয় তাহলে এটা এশিয়াতে একটা গেম চেঞ্জার হতে পারে। এটা একটা জয়েন্ট ভেঞ্চার যেখানে জাপানের থেকে টেকনোলজি আর ইন্ডিয়ার যে ম্যান পাওয়ার স্ট্রেংথ সেই দুটোকে যদি কাজে লাগানো যায় তাহলে এই ইন্ডিয়া জাপান জোট কিন্তু এশিয়াতে চায়নাকেও চ্যালেঞ্জ করতে পারে। অতএব ইন্ডিয়া এবং জাপানের কাছে আসা কিন্তু এশিয়ান জিওপলিটিক্সের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের জন্য এটা একটা খুব লাভদায়ক জোট হবে বলেই আমার ধারণা। কারণ জাপানের কাছে যেরকম টেকনোলজি আছে, জাপানের কাছে যেসব এক্সপার্টাইজ আছে, তাতে কিন্তু ইন্ডিয়ান ইউথ যদি এক্সপোজড হয়, জাপানের টেকনোলজি যদি ইন্ডিয়ান ইউথের হাতে পড়ে, তাহলে ইন্ডিয়ান ইউথের হাতে টেকনোলজিও কি পাওয়ারফুল হতে পারে তার এক্সাম্পল আমেরিকা। ইন্ডিয়ান আইটি সার্ভিস আজ কতটা ডেভেলপড, এবং সেটা যদি আরও একটা বেটার এনভায়রনমেন্টে পড়ে, সে যদি আরও বেটার অপরচুনিটি পায়, তাহলে ইন্ডিয়া জাপান কিন্তু সত্যি দারুণ সব জিনিস পৃথিবীর জন্য তৈরি করতে পারবে। এবং যার জন্যই ভারতের এখানে লাভ, এবং ভারতের কাছে আরেকটা ওভারসিজ মার্কেট খুলে যাওয়া জাপানে, যেখানে কিন্তু ভারতীয় বিজনেসরাও জাপানে গিয়ে বিজনেস করার সুযোগ পাবে, এবং ভারতের কাছে একটা গ্লোবাল মার্কেট তৈরি হবে, বিশেষ করে ডিফেন্স এক্সপোর্টের ক্ষেত্রে। কারণ যেমনটা ভিডিওতে আগেই বলেছি যে জাপান কিন্তু ইউএসএর ছাতার তলায় ছিল, এবং ইউএসএর ছাতার তলায় থাকা যেসব বাকি অ্যালাইরা আছে, যেমন ইউএইর এক্সাম্পল যদি আবার নিই, এই ইউএইও কিন্তু ইউএসএর সিকিউরিটি আমব্রেলার তলায় ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইউএই ভারতের থেকে ডিফেন্স জিনিসপত্র কিনছে, অ্যামিউনিশনস কিনছে, এবং এই সেম জিনিসটা কিন্তু জাপানের ক্ষেত্রেও হতে পারে। জাপান নিজের যত রিলায়েন্স আমেরিকার ওপর থেকে কমিয়ে আনবে, জাপানের কিন্তু আরেকটা পার্টনার দরকার হবে যার থেকে জাপান ডিফেন্স ইকুইপমেন্ট কিনবে, এবং সেটা অবশ্যই চায়না হবে না। তাই ভারতের কিন্তু একটা ডিফেন্স মার্কেটও জাপানে তৈরি হতে পারে। এই দুটো দেশের বাড়তি বন্ধুত্ব নিয়ে আপনার কি মতামত আমাকে কমেন্টে লিখে জানান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি আবার কাল হাজির হব জিওপলিটিক্সের নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।